আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ জমানাতে বিশেষ করে গত ১৫টি বছরে দুর্নীতির যে রেকর্ড তৈরি হয়েছিল তা স্বাধীন বাংলাদেশের অতীতের সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছিল। সেই সীমাহীন দুর্নীতিকে যাকে বলা হয় প্রমাণ করার জন্য বা এটিকে আখ্যায়িত করার জন্য পার্লামেন্টে দাঁড়িয়ে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তিনি একটি অবিস্মরণীয় উক্তি করেছিলেন। সেটি হলো যে দুর্নীতিতে একসময় পুকুর চুরি বলা হয়, কিন্তু এখন যে মানের দুর্নীতি হচ্ছে, যে স্তরের দুর্নীতি হচ্ছে, এটিকে এখন পুকুর চুরি বললে হবে না। এটিকে যদি বলা হয় নদী চুরি, বিল চুরি, খাল চুরি, তাও হবে না। এর বিস্তৃতি আরো অনেক বড়। এটিকে তিনি বললেন সাগর চুরি। ওই জামানাতে সম্ভবত 2011 অথবা 12। তারপর আঙ্গুল ফুলে কলা গাছ। এই যে আমাদের হঠাৎ করে বড়লোক হয়ে যাওয়া, বিশেষ করে দুর্নীতির মাধ্যমে, এটিকে বাংলা প্রবাদ এবং প্রবচনে খুব সহজভাবে বোঝানোর জন্য আমরা বলে থাকি যে আঙ্গুল ফুলে কলা গাছ। আওয়ামী লীগ জমানাতে এটিকে বলা হতো আঙ্গুল ফুলে বট গাছ হয়ে গেছে। আপনারা যারা ব্যানিয়ান ট্রি, বট গাছ হিসেবে বাংলাদেশের সবচেয়ে জায়ান্ট বৃক্ষ সেটিকে জানেন, সেটি হলো বট গাছের একটা বৈশিষ্ট্য হলো এটি শুধু আকারে বড় নয়, এটি যেভাবে বিস্তার ঘটায়, অর্থাৎ বট গাছ থেকে জড় বের হয়, সেই জড় গাছের উপরে থেকে মাটিতে নামে এবং সেটা একটা বৃক্ষ তৈরি হয়। কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটবৃক্ষ হওয়া, এটা কেবলমাত্র মাটি থেকে উৎসরিত হয়ে যে একটি দুর্নীতির বৃক্ষ তৈরি করবে তা নয়, এটি আরো ব্যাপক। অর্থাৎ মাটি থেকে প্রথমে দুর্নীতি তৈরি হলো, অর্থাৎ রাষ্ট্র ব্যবস্থায় ধরুন একজন মন্ত্রী, সে দুর্নীতি করে সে করলো কি বটগাছ হয়ে গেল। বটগাছ হওয়ার পরে সে তার যে চেলা চামুন্ডা অর্থাৎ ডালপালা, সেই ডালপালাদের মাধ্যমে আরো নতুন দুর্নীতি শুরু করলো সারা বাংলাদেশে, লুটপাট। তারপর সেই ডালপালা বড় হয়ে গেল এবং ডালপালা উপরে উঠে তারা আবার করলো কি, তাদের যে শিকড় ওটা মাটিতে আবার পাঠালো এবং মাটিতে পাঠানোর ফলে সেটি আবার আরেকটা দুর্নীতির বৃক্ষ হয়ে গেল। তো দুর্নীতির যে বটবৃক্ষ, এইভাবে বটবৃক্ষ সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত। প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে তারা যাকে বলা হয় শোষণ করেছে, বৃক্ষ হয়েছে, আবার দ্বিতীয়বার তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেটি আবার রাষ্ট্রের উপর কামড় বসিয়েছে উপরে থেকে, এবং এইভাবে 15 লক্ষ কোটি টাকা কেবলমাত্র দেশের বাইরে পাচার হয়েছে বলে বিভিন্ন অর্থনৈতিক সূত্র থেকে বলা হয়েছে। আওয়ামী লীগের এই দুর্নীতির ফলে এস আলমের সৃষ্টি হয়েছে। এই দুর্নীতির ফলে দরবেশের জন্ম হয়েছে। এই দুর্নীতির ফলে সামিট গ্রুপ থেকে শুরু করে আরো অনেক টাইকুন, দুর্নীতির টাইকুন পয়দা হয়ে গেছে। একজন মন্ত্রী, একজন এমপি, একজন সরকারি কর্মকর্তা, একজন বেনজির, তারপরে আরো অনেক সেই বেনজিরের সাথে যারা সম্পৃক্ত তারা, এবং এখন যে সকল পুলিশের লোকজন ধরা পড়ছে বা যাদেরকে ধরার চেষ্টা করছে, এদের সকলের বিরুদ্ধেই হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ। তো কাজেই দুর্নীতির যে বটবৃক্ষ বা আঙ্গুল ফুলে বটগাছ হয়ে যাওয়ার আওয়ামী লীগের যে ইতিহাস, এটি এই পর্যন্ত রাখলাম। আওয়ামী লীগের পতনের পর আমরা ধরে নিয়েছিলাম যে দুর্নীতির মূল উৎপাটন হয়ে যাচ্ছে, সারা দেশে ন্যায় এবং সততার একটা
অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। কিন্তু একই গত 7 মাসে আমরা দেখলাম যে কেবলমাত্র ব্যাংকিং খাতে নাকি নতুন করে 5,000 কোটিপতি যুক্ত হয়েছে। মানে যারা আগে ফকির ছিল, মিসকিন ছিল, কবরস্থানের গোর খাদক ছিল বা খদক ছিল, তো সেই সমস্ত মানুষ এই গত 7 মাসের মধ্যে কোটিপতি হয়ে গেছে এবং তারা ব্যাংক অ্যাকাউন্টে তাদের টাকা ডিক্লেয়ার করে নতুন কোটিপতি হয়েছে। তো যেখানে আমাদের যে কোটিপতির সংখ্যা হাজার হাজার কমে যাওয়া উচিত, তো সেইটা কমে না গিয়ে যদি ব্যাংকিং সেক্টরে 7 মাসে 5,000 নতুন কোটিপতি হয়ে থাকে, মানে এখানে দৃশ্যটি সিঙ্গেল না, তো একজনের হয়তো 1 কোটি টাকার মালিক, আর একজনের হয়তো 1,000 কোটি টাকার মালিক। ফলে কি হলো যে এখানে অ্যাটলিস্ট এই ব্যাংকিং সেক্টরে 50,000 কোটি টাকা, গড়ে যদি 5 কোটি টাকা করে ধরি, 50,000 কোটি টাকা লুটপাট হয়েছে অথবা তারা অর্জন করেছে। 2 নম্বর হলো যে এই যে 5,000 নতুন যে কোটিপতি, এর বাইরে আরও অন্তত 5,000 লোক আছেন যারা ব্যাংকে টাকা রাখেননি, যারা দেশের বাইরে পাচার করেছেন, যারা শিল্প কলকারখানাতে বিনিয়োগ করেছেন, যারা আওয়ামী লীগের বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে সেখানে তাদের অর্থ বিনিয়োগ করেছেন। তো এদের সংখ্যা যদি ধরেন আরও 50,000 কোটি, তাহলে 1 লক্ষ কোটি টাকা এই কয়েক মাসের মধ্যে শুধু এখানেই তছনছ হয়েছে। এটাকে আপনি কি বলবেন? এটিকে আপনি দুর্নীতির সাগরস্ত্রী বলবেন, মহাসাগরস্ত্রী বলবেন, নাকি এটিকে দুর্নীতির মহাকাশ বলবেন? আমি এটাকে দুর্নীতির মহাকাশ বলতে চাই। এর কারণ হলো সাগর মহাসাগর বলতে আসলে খুব ছোট একটা জিনিস বোঝায়, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতি, এটি আকাশের নক্ষত্রমণ্ডলীকে স্পর্শ করেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেখার জন্য যে প্রথম আসমান তৈরি করেছেন, সেই প্রথম আসমানের যে সীমাহীনতা, বিস্তীর্ণতা এবং এর যে বৈচিত্র্যতা, এর যে ম্যাথমেটিক্যাল ফরমেশন, গাণিতিকভাবে প্রথম আকাশ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তৈরি করেছে, এভাবে বর্তমানের যারা দুর্নীতিবাজ তারা এত চমৎকারভাবে এই 7 মাসে এমন দুর্নীতি করেছে যে আপনি আমি টের পাইনি। ফলে আমরা যে দরবেশকে গালাগালি করতাম, বর্তমান জমানাতে যারা দুর্নীতি করেছেন তারা আলটিমেটলি দরবেশকে অতিক্রম করে অনেকে দরবেশের বাবা কিংবা দাদার মর্যাদায় পৌঁছে গেছেন। আমরা যারা এস আলমকে গালাগালি করতাম, এখনকার যারা দুর্নীতিবাজ তারা এস আলমের আব্বা হুজুর হয়ে গেছেন, পীর সাহেব হয়ে গেছেন। তো এই যে জিনিসগুলো হচ্ছে, এটাকে আপনি আঙ্গুল ফুলে, আমি এখানে বলার চেষ্টা করছি পিরামিড। পিরামিড কেন? কেন বটবৃক্ষ নয়? কেন বটবৃক্ষের সাথে বড় জায়ান্ট বৃক্ষ আর নেই পৃথিবীতে? আমাজনের জঙ্গলে কিছু বৃক্ষ রয়েছে যারা উচ্চতা অনেক বড়, কিন্তু বটবৃক্ষের মতো ঠিক এরকম বৈশিষ্ট্য তাদের নয়। কাজেই বর্তমান যে দুর্নীতি, সেটাকে বটবৃক্ষের সঙ্গে তুলনা করা যাবে না। এই সময় যে দুর্নীতি যাদের আঙ্গুল ফুলেছে, সেটা মিশরের যে বিখ্যাত পিরামিড, সেই পিরামিডের সঙ্গে তুলনা করা যেতে পারে। আপনারা অনেকে হয়তো জানেন যে পিরামিডের যে উচ্চতা 400 ফিটের মতো, অর্থাৎ 40 তলা একটি বিল্ডিংয়ের সমান উচ্চতা আজ থেকে 5,000 বছর আগে তৈরি করা হয়েছিল। এবং এখানে অন অ্যাভারেজে মানে কোটি কোটি যে ব্লক, গ্রানাইটের যে ব্লক তৈরি করা হয়েছিল, যেগুলোর গড় ওজন 30 টন থেকে 100 টন পর্যন্ত, এবং প্রতিটি ব্লক চতুষ্কোণ, চতুর্ভুজ চতুষ্কোণ ব্লক। চতুষ্কোণ ব্লক দিয়ে এমন একটা পিরামিড তৈরি করা হয়েছে, এটারও 4 কোণ, কিন্তু
দূর থেকে দেখে এটাকে আপনার মনে হবে ত্রিভুজ। তো চতুর্ভুজ পাথর কেটে তারা যে জ্যামিতিক কায়দায় এই একটি পিরামিড তৈরি করেছে প্রাচীন মিশরীয় বিজ্ঞানীরা, মানব জাতির ইতিহাসে এইরকম মাস্টারপিস, ইউনিক ম্যাথমেটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল মাস্টারপিস তৈরি করা তো দূরের কথা, এখনো পর্যন্ত বিজ্ঞান ভেবে পাচ্ছে না যে কি করে এটি তৈরি করেছিল, বা বিজ্ঞান এখন কি এরকম একটা পিরামিড তৈরি করতে পারবে কিনা। প্রথম জবাব হলো একেবারে অসম্ভব। বিজ্ঞানের এখন এমন কোনো ক্রেন তৈরি হয়নি যে 40 টন 50 টনের একটা পাথরের টুকরো একসঙ্গে তারা 400 ফিট উপরে তুলে ফেলতে পারবে। 2 নম্বর হলো যে এই পাথরগুলোকে একটার সঙ্গে একটা সামঞ্জস্য রেখে পিরামিডের ভিতরে যে চ্যানেলগুলো তৈরি করা আছে, সুড়ঙ্গগুলো তৈরি করা আছে, কোনোটা বাতাসের জন্য, কোনোটা প্রবেশের জন্য, এবং সর্বোচ্চ শিখরে সেখানে একটা বড় রুম আছে, কুইন চেম্বার বা কিং চেম্বার বলা হয় সেটিকে। আপনারা যারা গিয়েছেন দেখেছেন, আর যারা যাননি তাদের যাওয়া উচিত, না দেখলে বুঝতে পারবেন না হাউ ইট ইজ পসিবল। তো এই যে পিরামিড তৈরি করার জন্য তারা যে প্রযুক্তি ব্যবহার করেছে, তারা যে জ্যামিতি ব্যবহার করেছে, যেটা এখন পর্যন্ত এই দুনিয়ার মানুষ আবিষ্কার করতে পারেনি, তদ্রূপ বর্তমানে যারা দুর্নীতি করছে তারাও তাদের দুর্নীতির হাতিয়ারকে এতটা ম্যাটিকুলাসলি ব্যবহার করেছে, অঙ্কের হিসাব অনুযায়ী ম্যাটিকুলাসলি, জ্যামিতির হিসাব অনুযায়ী জিওমেট্রিক্যালি তারা ব্যবহার করেছে। এখানে সংখ্যাতত্ত্বের যে অ্যালগোরিদম যেভাবে তারা ব্যবহার করেছে, ফলে আমরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি আর বলছি, আহা কত সুন্দর ফেরেশতার মতো মানুষ, কত সুন্দর সূর্য সন্তান, মানে এদের জন্ম না হলে বাংলাদেশে জন্ম হতো না, এরা কি দুর্নীতি করতে পারে? অথচ বাস্তবতা হলো এই গত কয়েক মাসে শুধুমাত্র ব্যাংকিং সেক্টর এবং নন ব্যাংকিং সেক্টরে লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়ে গেছে 7 মাসে। তাহলে 15 বছর যদি চলে তাহলে কি পরিমাণ হতে পারে, এটা হলো একটা বিষয়। 2 নম্বর হলো যে অর্থনীতি এখন স্থবির। তো সেখানে যদি এইরকম দুর্নীতি হয় তাহলে পরিপূর্ণভাবে যদি আওয়ামী লীগ জমানার মতো একটি রমরমা অর্থনীতি থাকতো তাহলে কি হতো? একজন প্রশাসক নিয়োগের জন্য সিটি কর্পোরেশনের কাউন্সিলর ঘুষের রেট উঠেছে 50 লাখ টাকা। বাজারে গুজব দেশের একটি শীর্ষস্থানীয়, যাকে বলা হয় সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগের জন্য 300 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে, এবং একজন ব্যবসায়ী উপদেষ্টার নিয়োগ লাভ নিয়ে যে সকল কথা শুনছি, আল্লাহ মাফ করুক, আমাদের এই বাংলাদেশে আমরা একটা গ্রেট ওয়াল তৈরি করতে পারিনি, মিশরের মহাপ্রাচীর করতে পারিনি, আমরা একটা পিরামিড সদৃশ্য মাটির ডিবিও তৈরি করতে পারিনি প্রকৌশল দিক থেকে, ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস হিসেবে। কিন্তু দুর্নীতি করতে গিয়ে আমরা ইতিমধ্যেই এই যে নিজেদের আঙ্গুলকে যে পিরামিড বানিয়ে ফেললাম, এই পিরামিডের মধ্যে কতজন ফেরাউন রয়েছে, কত ফেরাউনের লাশ রয়েছে, কত ফেরাউনের যে লোয়ার চেম্বার, পিরামিডের যে লোয়ার চেম্বারে কত ফেরাউনের ধনসম্পদ যে লুকায়িত আছে, তা কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।